দিনটা ছিল 2022-এর 18ই আগস্ট, জন্মাষ্টমীর সরকারি ছুটির দিন। গ্রীষ্মের উত্তপ্ত একটি দিনে আমাদের এই রাইডটা আমরা শুরু করি সিরাজগঞ্জ শহর থেকে ভোর 5:30টায়। রাইডে আমরা ছিলাম শুধুমাত্র দুজন, আমি আর আমিনুল। যেহেতু লম্বা একটি সময় আমরা গ্রুপ রাইডে অনুপস্থিত ছিলাম, তাই কোনো রকম ডিটেলস চিন্তাভাবনা না করেই হঠাৎ করে এই রাইডের প্ল্যানটা করি, যার জন্য পরবর্তীতে আমাদেরকে মাশুল দিতে হয়েছিল। আমাদের গন্তব্য ছিল উত্তরবঙ্গের রাজধানী রাজশাহী, সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 129 কিলোমিটার দূরে। অনেকেই হয়তো জানেন, অস্বাভাবিক তাপমাত্রার জন্য উত্তরবঙ্গ বিখ্যাত। শীত অথবা গরমে ভ্রমণের সময় সাবধানে যাতায়াত করা জরুরি। আর যেহেতু আমরা গ্রীষ্মের সময় রাইডে যাচ্ছি, তাই গরমের কথা চিন্তা করে আমাদের রুটের দুটো জায়গাকে আমরা দুটো মেজর ব্রেকের জন্য নির্ধারণ করি, বনপাড়া আর নাটোর। রাইডের শুরুতে সবকিছু ঠিকই ছিল। ঝিরিঝিরি বাতাস আর চকচকে রোদের সাথে চিরসবুজ বাংলাদেশ আমাদেরকে স্বাগত জানায় ঝলমলে একটি সকালে। নিঃসন্দেহে সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল সুন্দর একটি রাইডের, কিন্তু আমরা তখনও ভাবতেই পারিনি যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা যদিও রাইড শুরু করি ভোর 5:30টায়, কিন্তু সিরাজগঞ্জে আমরা ছিলাম গরম আর ঘামে জর্জরিত। সিরাজগঞ্জ শহর থেকে হাটি কুমরুল পর্যন্ত রাস্তা ছিল একেবারে ন্যাড়া, কোথাও কোনো ছায়া নেই। তার উপরে পুরো রাস্তাটাই ছিল আন্ডার কনস্ট্রাকশনের কারণে অসম্ভব ভিড়। কিন্তু বনপাড়ার রাস্তায় উঠবার পর পুরো দৃশ্যটাই পাল্টে যায়। বেলা 10টার দিকে আমরা পৌঁছাই খালকুলা বাজার নামক একটি স্থানে। জায়গাটা বেশ সুন্দর, পুরো জায়গাটাই গাছের ছায়ায় ঢাকা। দীর্ঘদিন এমন ছায়াময় জায়গা নজরে আসেনি। এখানে আমরা ছোট্ট একটি টি ব্রেক নেই। ব্রেক শেষে আবার আমরা আমাদের রাইডে ফিরে যাই। আমার রাইডিং পার্টনার আমিনুল হয় লাজুক অথবা খুব মনোযোগ দিয়ে সাইকেল চালাচ্ছে। তাকে আমি কখনো রাইডিংয়ে কোনো কিছু নিয়ে অভিযোগ করতে দেখিনি। সে একজন পারফেক্ট রাইডিং পার্টনার। 90-এর দশকে বনপাড়ার এই রাস্তাটা যে ডিজাইন করেছে, নিঃসন্দেহে সে একজন জিনিয়াস। রাস্তাটা যে শুধু দেখতে সুন্দর তাই না, হালকা যানবাহনের জন্য রাস্তাটা খুবই নিরাপদ। এবং রাস্তাটি নিয়ে আমি আমার পরবর্তী রাইডের পরিকল্পনাও করে ফেলি। বনপাড়ার এই রোডে শীতের রাইডের অভিজ্ঞতা আমাকে নিতেই হবে। আমাদের রাইডের এই পর্যায়ে আমরা পৌঁছে যাই বাংলাদেশের বিখ্যাত একটি স্থানে। উত্তরবঙ্গের মানুষ হওয়া সত্ত্বেও এই স্থানটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। সবাইকে স্বাগতম বিখ্যাত চলন মিলে। চলন মিলের বেশিরভাগ অংশই পড়েছে পাবনা জেলায়, কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নাটোরের অংশে। বাংলাদেশের বৃহত্তর এই বিল মূলত পাবনা, সিরাজগঞ্জ আর নাটোর জেলা নিয়ে বিস্তৃত। এর মোট আয়তন 1085 বর্গ কিলোমিটার। চলন বিলের যে করিডোরের ভেতর দিয়ে আপনারা ওই নৌকাটাকে যেতে দেখছেন, সেটি আসলে আত্রাই নদী। চলন বিলের পানির মূল উৎস বাংলাদেশের বৃহৎ 3টি নদী, পদ্মা, যমুনা এবং আত্রাই। এটা মোটেই অবাক করার বিষয় না যে চলন বিল এত বিখ্যাত। শুধু এর সাইজটা দেখুন,
কি বিশাল! নৌকায় করে এখানে ঘুরে বেড়ানোটা একটা মজার অভিজ্ঞতা হবার কথা। ভালো ব্যাপার হলো রাস্তাটা খুব সুন্দর, কিন্তু খারাপ ব্যাপার হলো সূর্যটা অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। নাটোর বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে খুব বিখ্যাত, বিশেষ করে এর লালপুর উপজেলা। আর আমরা তাই যতই লালপুরের দিকে এগোচ্ছি গরমের আঁচও ততই বাড়ছে। তাই নিজেদের ঠান্ডা রাখবার জন্য আমরা ছোট ছোট ব্রেক নিতে শুরু করেছি, কারণ ঘামে ভিজে যাওয়ায় আমাদের রাইডিং গিয়ার পরে সাইকেল চালানো ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। আবার সূর্যের অস্বাভাবিক তেজের কারণে সেগুলো খুলেও ফেলতে পারছিলাম না। বনপাড়া রোডের একটি অবাক করা বিষয় হলো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। রাস্তার পাশে প্রায় প্রতি কয়েক কিলোমিটার পরপরই টিউবওয়েলের ব্যবস্থা আছে। গরম আবহাওয়ার কারণে যেহেতু আমরা খুব ঘন ঘন তৃষ্ণার্ত হয়ে পড়ছিলাম, তাই রাস্তার পাশের সব টিউবওয়েলগুলোর পরিপূর্ণ ব্যবহার আমরা করেছি। আমরা যখন বনপাড়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, তখন হঠাৎ করেই আমার সাইকেলের সামনের চাকা থেকে শব্দ হতে থাকে। তাই বাধ্য হয়ে আমরা একটি সাইকেল রিপেয়ারিংয়ের দোকানে দাঁড়াই। রাইডের আগে যদিও আমি আমার সাইকেলটা সার্ভিস করিয়েছিলাম, কিন্তু সমস্যাটি কেন হলো সেটি খুঁজতেই বেরিয়ে এলো মূল কারণ। গরম আবহাওয়া আর ধুলোবালির কারণে আমার সাইকেলের সামনের চাকার বেয়ারিংয়ের গ্রিজ শুকিয়ে গেছে। দোকানটির মালিক এবং মেকানিক জনাব আকবর আলী একজন অসম্ভব ভালো মানুষ, একজন খাঁটি সৎ ব্যক্তি। খুব অল্প সময়ের মাঝেই দ্রুত সেবা দিয়ে তিনি আমাদের খুব পছন্দের মানুষ হয়ে ওঠেন। আমরা বনপাড়া পৌঁছাই বেলা 1:30টায়। গরমটা এতটাই অস্বাভাবিক ছিল যে হিট স্ট্রোকের ভয়ে আমরা 2 ঘন্টার জন্য আমাদের রাইড বন্ধ রাখি। সবকিছুই এখানে অস্বাভাবিক গরম, ঠান্ডার কোনো চিহ্নই কোথাও নেই। আমরা আমাদের রাইড আবার শুরু করি দুপুর 3:30টায়, এবং এরপর যা হয়েছিল তা সবই যেন একটা দুঃস্বপ্ন। গরমের কারণে আমাদের রাইডের গতি অনেক কমে গিয়েছে। বিশেষ করে আমিনুলের দেখা দিল অ্যাথলেটিক ডিজিজ। আমারও শুরু হয়েছে মাথা ব্যথা আর চোখ জ্বালা। সন্ধ্যা 7টার দিকে আমরা বনপাড়া থেকে 35 কিলোমিটার দূরে পুটিয়া বাজারে পৌঁছাই। রাজশাহী এখনও 30 কিলোমিটার দূরে। গরমটা এতটাই অস্বাভাবিক যে এক পর্যায়ে আমরা আমাদের রাইড পুটিয়া বাজারেই শেষ করতে চাচ্ছিলাম। ঠান্ডা কোনো কিছুর জন্য আমরা প্রায় পাগল হয়ে গিয়েছি, কিন্তু তার কোনো অস্তিত্বই কোথাও নেই। আবার একটা ছোট ব্রেক নিয়ে আমরা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কিন্তু যতই আমরা রাজশাহীর দিকে এগোচ্ছিলাম, ততই আমাদের সব আশা আর পরিকল্পনা ছাই হয়ে উড়ে যাচ্ছিল। বাংলায় একটি কথা আছে, বিপদ যখন আসে তখন চারদিক দিয়ে একসাথে আসে। গ্রীষ্মকালীন বিদ্যুৎ ঘাটতির কারণে গোটা রাজশাহী বিভাগে তখন লোডশেডিং চলছে। আমরা যখন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাই তখন বাজে রাত 11টা। ঠান্ডা কোনো কিছুর জন্য আমাদের সকল অভিযান ব্যর্থ হয়ে গেছে। গোটা রাজশাহী শহর ছিল সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। চরম হতাশায় যখন ঠান্ডা কোনো কিছুর আশা আমরা একেবারেই ছেড়ে দিয়েছি, হঠাৎ করেই তখনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। আমরা সবাই ছিলাম নীরব। আধা ঘন্টার উথাল পাথাল বৃষ্টি গোটা রাজশাহী শহরকে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে। মজার ব্যাপার হলো, বৃষ্টি শুরুর অল্প কিছুক্ষণ পরেই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য আমরা তখন উষ্ণ জায়গা খুঁজতে শুরু করেছি।
যে ঠান্ডা পরিবেশের জন্য সারাদিন আমরা যুদ্ধ করে গেলাম, সেই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্যই এখন আমরা গরম জায়গা খুঁজে বেড়াচ্ছি। সর্বশক্তিমান আল্লাহকে কৃতজ্ঞতা জানানো আর বৃষ্টির সৌন্দর্য উপভোগ করা ছাড়া আমাদের আর তখন কিছুই করার ছিল না। আর এটাই ছিল আমাদের রাজশাহী রাইডের গল্প। সব সাইক্লিস্টের জীবনেই কঠিন একটা রাইড আসে, যা থেকে তারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করে এবং তা তাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকে। রাজশাহীর এই রাইডটি ছিল আমাদের জীবনের সেরকম একটা রাইড। পরদিন আমরা যুদ্ধ জয়ের বিজয় নিয়ে বাড়ি ফিরে যাই। পরবর্তীতে আমরা জানতে পারি 18ই আগস্ট নাকি ছিল 2022 সালে রাজশাহী বিভাগের সবচেয়ে উষ্ণতম দিন। তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, রিয়েল ফিল ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। যারাই আমাদের এই রাইডের গল্প শুনেছে তারাই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে বছরের এই সময়ে রাইডিং প্ল্যানের বোকামির জন্য, এবং তাদের সাথে আমরাও একমত ছিলাম। কিন্তু তারা জানে না যে আমাদের এই রাইডটি আমাদের সাইক্লিং ক্যারিয়ারে কী ধরনের অভিজ্ঞতা এনে দিয়েছে। সব রকম শারীরিক, মানসিক এবং পরিবেশগত বাধা অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি এবং দিন শেষে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল 1000 গুণ। সবাইকে ধন্যবাদ গল্পর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য। আজ এখানেই বিদায়। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রাইডিং গল্প নিয়ে।